আপনি এখানে কিভাবে? আসলে আমি সাম্প্রতিক সময়ে এখানে শিফট করেছি কাজের সুবাদে। আগে নাওগা থাকতাম। এখানে আমার নতুন চাকরি হয়েছে, তাই এখানে শিফট করেছি। আজ হঠাৎ তোমাকে দেখে মনে হলো মেয়েটা চেনা চেনা। তারপর ভালো করে দেখলাম, আরে এইটা তো ম্যাজিক্যাল গার্ল। আপনি ম্যাজিক্যাল গার্ল কিভাবে হলেন? এই যে আমার হাত কেটে যাওয়াতে জাদুর মতো তোমার উপস্থিতি, এবং যে সবাইকে সাহায্য করে ম্যাজিকের মতো। আর তুমি একটা মেয়ে, তাই গার্ল হলো না ম্যাজিক্যাল গার্ল। ম্যাজিক্যালের মতো সব ব্যথাগুলো উধাও হয়ে গেল, মনটাও ভালো করে দিলে, তাই তুমি ম্যাজিক্যাল গার্ল। আমার জানা মতে আমার কোনো ম্যাজিক জানা নেই। তবে আপনার যদি ডাকতে ভালো লাগে আপনি ডাকতে পারেন। চলো তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আমি রিক্সা রেখেছি। আপনার কষ্ট করতে হবে না। আমার কষ্ট করতে ইচ্ছে করছে। কথাগুলো বলে লোকটা একটা চওড়া হাসি দিল। এরকম একটা অপরিচিত লোকের সাথে রিকশাতে উঠবে কিনা তাও ভাবছে আজরা। তারপর আশেপাশে দেখলো না, রাস্তায় অনেক মানুষ আছে। লোকটির হাসি হাসি মুখ দেখে আজরা আর না করতে পারল না। আচ্ছা ঠিক আছে। নাও ছাতাটা ধরো। আজরার বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। সাদা ছাতাটা হাতে ধরে পেছনে দেখল। কি হয়েছে? আর ইউ ওকে? হুম। আজরা সেই লোকের সাথে রিকশায় উঠে গেল। আপনার সঙ্গে এত কথা বললাম, আপনার নামটা জানা হলো না। আপনার নামটা কি একটু জানতে পারি? ও, আমার আমার নাম নীরব হাসান। আসলে আপনার বয়সটা আন্দাজ করা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে আপনি আমার থেকে অনেক বড় হতে পারেন। আমি মাস্টার শেষ করেছি 1 বছর। তার মানে আপনি আমার ইয়াকুব ভাইয়ের সমান। আপনাকে তাহলে নিঃসন্দেহে ভাইয়া বলে ডাকাই যায়। তোমার যা ইচ্ছে ডাকতে পারো। তাহলে কি আঙ্কেল ডাকবো? এই না না, আঙ্কেল আবার বেশি হয়ে যায়। তুমি চাইলে আমাকে নীরব বলেও ডাকতে পারো। নিজের থেকে বয়সে এত বড় একটা লোককে নীরব ডাকতে কেমন অস্বস্তি করবে। ভাইয়া ডাকটা ভালো। ঠিক আছে, এজ ইউর উইশ ম্যাডাম। চলে যাওয়া রিকশার পানে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে একজন মানব। হাতে তার একটা হলুদ রঙের ছাতা। বৃষ্টিতে তার সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গিয়েছে। বৃষ্টির পানি টপ টপ করে হাতের আঙুলগুলোর ডগা ছুঁয়ে অভিকর্ষের টানে জমিনে পড়ছে। ধীরে ধীরে রাস্তা জনমানব শূন্য হচ্ছে, সাথে সেই রিকশাটাও তার থেকে দূরে সরে যাচ্ছে। অনেক দূর, এত দূর যেখানে মানব দৃষ্টি নিজেকে অসহায় মনে করে। সে তবুও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নিজের সাথেই নিজের প্রতিযোগিতায় পরাজিত প্রতিযোগী সে। তোমার সবগুলো অঙ্ক তো রয়েছে। গুড গার্ল, তুমি অনেক পরিশ্রম করেছো। কথাটা শুনে আজরা শুধু মাথা নাড়ল রোবটের মতো। আজকে 1.5 ঘন্টা যে বসেছিল, একটা কথাও বলেনি, কিছুই বলেনি, শুধু হুমহা ছাড়া। আজকের সব পড়া পড়েছে এবং বিগত দিনে যত বাড়ির কাজ জমিয়েছিল যেগুলো আজকে সব একসাথে করে ইসমামকে দেখিয়েছে। কথার মাঝখানে ইসমাম বারবার হাসি দিচ্ছে। হাসি দিতে দিতে তার নাকের পাটা লাল হয়ে গিয়েছে। আজরা শুধু একবার সেই দিকে দেখলো। তার কথার মাঝখানে হঠাৎ উঠে গেল, একটা টিস্যু বক্স এনে ইসমামের সামনে রাখলো। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। অনেক ধন্যবাদ। আজরা হুহা কিছুই বলল না, শুধু সামনের দিকে তাকিয়ে আছে। ইসমামের কিছুটা বিরক্ত লাগছে এমন উদ্ভট ব্যবহারে। মনে মনে বলছে, কি ব্যাপার, এই মেয়ে কেমন অস্বাভাবিক আচরণ করছে? সেদিনকার কথাগুলো কি খুব বেশি প্রভাব ফেলেছে নাকি মস্তিষ্কে? এই আজরাকে ইসমামের কিছুতেই ভালো লাগছে না। হয়তো ইসমাম আজরাকে এইভাবে দেখে অভ্যস্ত না। ইসমামের অন্তঃকরণ হয়তো দুষ্টু চঞ্চল আজরাকে প্রত্যাশা করে। প্রকৃতি যাকে যেভাবে নির্বাচন করে তার পরিবর্তন করতে চাইলেই বিপর্যয় নেমে আসে সব জায়গায়। ইসমাম সৎ অনুধাবন করেও কিছু বলল না। আজরার মা একটু পরে এলো। আসবো? হ্যাঁ মামি, আসুন। এই নাও বাবা, এটা খাও। দেখি তোমার গায়ে তো এখনো জ্বর। জ্বর বাঁধালে কি করে? আসলে আমার বৃষ্টিতে ভিজলে জ্বর আছে, সে সাথে সামান্য ঠান্ডাও লেগে গিয়েছে। ছোটবেলায় ইরা আপা বলতো তোমার নাকি সামান্য বৃষ্টির ফোঁটা গায়ে লাগলে জ্বর এসে পড়ে। আজকে সত্যি দেখলাম। যার কারণে আমি কখনো বৃষ্টিতে ভিজি না। তা আজকে কেন ভিজতে গিয়েছিলে বাবা? রিক্সা গাড়ি পাও নাই নাকি? একটা কাজে গিয়েছিলাম,
তবে আমি সম্পূর্ণ করার আগে অন্য কেউ সেটা করে ফেলেছে। খেয়াল রাখবি এরপর থেকে। নাও, তোমার জন্য মশলা চা নিয়ে আসছি, এটা খেয়ে দেখো তো, একটু ভালো লাগবে। ঠিক আছে, খেয়ে দেখব। এই, তুমি শুনতে পাচ্ছ? এই পড়াগুলো কালকে কমপ্লিট করে রাখবে, কেমন? ঠিক আছে। আজরা উত্তরে শুধু ঠিক আছে বলল, এর বেশি কিছু বলল না। সেদিনের মতো ইসমাম আজরাকে পড়িয়ে চলে গেল। আজরা তার মায়ের রুমে গেল। আম্মু আসবো? আয়, কি হয়েছে? তোর চোখ মুখ কেমন ফুলে আছে? এমনি তুমি কি আমার মাথায় একটু তেল দিয়ে দিবে? চুলগুলো আজকাল বড্ড রুক্ষ হয়ে গিয়েছে, মনে হচ্ছে খুব জলদি আমার টেকও হয়ে যাওয়া হবে। আমার মেয়ের এত সুন্দর কোমর ছড়ানো চুল কে আমি সবসময় যত্ন করব। দাঁড়া, আমি তেল গরম করে আনি। এই তো আমি গরম করে এনেছি। এখানে বস। আচ্ছা, আমি তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাই, তুমি তেল দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলতো, তুই এমন অভিমানে আবদার করছিস কেন? কেন যেন মনে হচ্ছে তোর কণ্ঠে অনেক অভিমান মেশানো। জানি না কেন, তোমার মন কি বলছে আমি কোনো কারণে অভিমান করতে পারি? ইসমামকে দিয়ে পড়ানোর বিষয়টা? না, সে বিষয়ে কিছু মনে করিনি। এমনিতেও তো অন্য একজন টিচার আসতো। এমনি তুমি তেল দিয়ে দাও, আরাম লাগছে। প্রায় 25 মিনিট হয়ে গেছে আজরার মা তার মাথায় তেল মালিশ করছে। হঠাৎ করে আজরা বলল, আচ্ছা মা, আমার স্বভাবটা কি খুব খারাপ? কে বলেছে তোর স্বভাব খারাপ? এই যে কথায় কথায় আমার বাচ্চামো স্বভাব, এটা কি খুব খারাপ? আমার চঞ্চলতা, এটাও কি খুব খারাপ, যার জন্য লোকে আমায় ঘৃণা করতে পারে? না, এটা খুব খারাপ না। আমার মেয়ে হঠাৎ এমন কেন মনে হলো? এমনি বলো না। শোন, এই চঞ্চলতা আর বাচ্চামো শেষ পর্যন্ত ঠিক যেন এই পর্যন্ত নিজের কোনো ক্ষতি না করে বা আশেপাশে মানুষের কোনো ক্ষতি বা বিরক্তকর কারণ হয়ে দাঁড়ায়। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি হয়ে যায় তখন খারাপ। সবসময় নিজের এবং অন্যের খারাপ করা থেকে দূরে থাকতে হবে, কেমন? আজরা শুধু মাথা নাড়ল, কিছুই বলল না। আজরা আজকাল নিজের ভেতর আমূল পরিবর্তন অনুভব করছে। আজকাল সে ছোট ছোট বিষয়গুলোতে অভিমান করছে। এটাকে ঠিক রাগ বলা চলে না। আজকাল তার বড় অভিমান হচ্ছে, বিশেষ করে ইসমাম বকা দিলে রাগ আকাশচুম্বী হয়। তার সাথে যেমন কিছুদিন আগে ঝগড়া করতে প্রচুর ভালো লাগতো, কিন্তু এখন মনে চায় ইসমাম আর সবার মতোই তার সাথে ভালো করে কথা বলুক। ইসমামের দেওয়া ধিক্কার তিরস্কারও তার বুকে কাটার মতো বেঁধে। হয়তো এই বয়সটাই এমন, হাজার অভিমান, ভালো লাগা, খারাপ লাগা প্রচণ্ডভাবে ঘিরে ধরে। এই সময়ে ঘন ঘন মুডসুইংয়ের জ্বালায় অতিষ্ঠ আজরা। আজকাল ইসমামকে দেখলেই বিরক্ত লাগে, অপমান মাথাচাড়া দিয়ে ওঠে যেন। মনে পড়ে সব খারাপ অভিজ্ঞতাগুলো। প্রচণ্ড অভিমান হয় ইসমামের সাথে। মনে হয় তার গালগুলো টেনে ধরে বলুক, আপনি যেটা বলেছেন আমি মোটেও তেমনটা নই, আমি অনেক ভালো মেয়ে। কিন্তু না, এগুলো মনের কোণে চাপা দেওয়াই ভালো। চাইলেই তো আর যাকে তাকে মনের অনুভূতি জাহির করা যায় না, বিশেষ করে যাদের কাছে অনুভূতির মূল্যহীন তাদের কাছে। আজরা আয়নার সামনে নিজেকে দেখলো, তার মা এতগুলো তেল দিয়েছে যে মাথাটা পুরো তেল চিটচিটে হয়ে আছে। তারপর আয়নায় নিজেকে শাসনের ভঙ্গিতে তর্জনী উঁচু করলো আর বলল, সবার সম্মুখে নিজের আসল রূপটা প্রকাশ করতে নেই আজরা। সবাই তোর আপন মানুষ হয় নাকি? দরকার হলে হাফ মেন্টালটার সাথে কথা বলার সময় তুই হবি হিম শীতল মানবী। যেমন সে, তার সাথেও তেমনটাই করতে হবে। উনি যেহেতু শীতল বরফ মানবের মতো আচরণ করে, তোকেও হতে হবে বরফ মানবী। যেমন নীরব ভাই অনেক হাসি খুশি, তুই তার সাথে হেসে কথা বলবি, কিন্তু ইসমাম ভাইয়ের সামনে হাসা নিষেধ। ইসমাম ভাইকে 20 বছর বয়কট করব, এটা আমার অঙ্গীকার। এখন থেকে আর ইসমাম ভাইয়ের সামনে কোনো হাসি না, সে বলবে শুধু সেই অনুসারে পড়ে যাবি। ফুপি, তোমার হাতে জাদু আছে, এত ভালো রান্না কি করে করবো বলো তো? আমাকে একটু শেখাবে? ফুচকার ফিলিংটা এত মজা হয়েছে, আমি অনেকগুলো খাবো। সানা, আমার সাথে কম্পিটিশন লাগাতে পারিস। আমি জানি তোমার সাথে কম্পিটিশন করে কোনো লাভ নেই। তুমি ফুচকা খাওয়ার চ্যাম্পিয়ন, বিশাল বড় খাদক আর পেটুক। আসলে তোর সাথে খেয়ে কোনো লাভ নেই, ইয়াকুব ভাই থাকলে ভালো হতো। একমাত্র ইয়াকুব ভাই আছে যার সাথে কম্পিটিশন করে মজা আছে।
আজকে ইসমাম পড়াবে না। ইসমাম আজরাকে সপ্তাহের 5 দিন পড়ায়। আজরা তার ফুপির বানানো ফুচকা খেতে এসেছে তাদের বাসায়। হঠাৎ ইসমাম খাবার টেবিলের সামনে এলো, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে। শুভ্র মুখ, চলে রক্তিম আভা ছড়িয়ে গিয়েছে। সে সামনে থাকা চেয়ারে বসলো এবং জগ থেকে ঢেলে 1 গ্লাস পানি গটগট করে গিলল। তুই আমাকে বললেই তো পারতি, তোকে ঠান্ডা পানি এনে দিতাম। না, ঠান্ডা পানির দরকার নেই, নিজেরটা নিজে নিয়ে খেতে পারি, তোর পরিশ্রম করতে হবে না। কথাগুলো বলেই ইসমাম শশব্যস্ত হওয়ার ভান করলো, তারপর এদিকে ওদিকে তাকিয়ে চলে গেল। ইসমাম যাবার পানি কিছুটা করলো, আজরা বিড়বিড় করে কি যেন বলল। ইসমাম সেসব দেখতে পেলেও নিজের মতো চলে গেল। আচ্ছা ফুপি, একটা কথা জিজ্ঞেস করি। হে করো না। এই যে বাচ্চাদের জন্মের সময় মুখে মধু দেওয়ার রীতিনীতি, না যেন কি, এটা কুসংস্কার না? এটাতে কি তুমি বিশ্বাস করো? আরে না, এসব কুসংস্কার বিশ্বাস করি না। এমনকি নবজাতক শিশুর মুখে মায়ের দুধ ছাড়া কিছুই দেওয়া উচিত না। সেটাই, এসব মধু দিয়ে কি আসে যায়? সবটাই তো মানুষের আচরণের উপর নির্ভর করে। তাই তো দেখতেই পাচ্ছি, বেচারা করলা আর মধু কেন দোষী হতে যাবে শুধু শুধু? আমি এমন মানুষ দেখেছি যার পুরো পরিবার হাসি খুশি মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু সেই ব্যক্তিটা অনেক রুক্ষ আর শীতল আচরণ। সানা দুষ্ট হেসে আজরাকে গুঁতো দিয়ে বলল, তুমি বাই এনি চান্স আমার ভাইয়ের কথা বলছো না তো? মানে ইসমাম ভাইয়ের কথা ইন অ্যানাদার ওয়ে? ওনার কথা কেন বলতে যাব? আমার ইসমামটা ছোটবেলা থেকে একটু বদমেজাজি, তবে মনটা ভালো। হয়তো একটু চুপচাপ আর চাপা স্বভাবের, তবে অহংকারী না। আমার ছেলেটাকে প্রথম দেখায় সবাই অহংকারী ভেবে ভুল করে, কিন্তু ও মানুষটা চুপচাপ, সবার সাথে সহজে মিশতে পারে না। কিন্তু আমার ছেলে কখনো কোনো কিছু নিয়ে অহংকার করেনি। তোর ফুপা বলে ও নাকি ওর দাদির মতো। অহংকার না করলেও তোমার ছেলে একটা পাজির হাড্ডি, সারাক্ষণ শুধু বিরক্ত করে, রাগ তার নাকের ডগায়। এটা আমার ছেলের ওপরের খোলস, তাকে ভালো করে চিনতে পারলে মুগ্ধ হবি। বিকেলবেলা আজরা তার ফুপিদের ছাদে দাঁড়িয়ে আছে। ছাদের উত্তর পূর্ব দিকে একটা বিশাল আকার পুকুর আছে। এখান থেকে সব সময় ঠান্ডা হাওয়া আসে, বিশেষ করে বসন্তকাল শেষের দিকে বেশ হাওয়া আসে। এখন গ্রীষ্মকাল হওয়ার পরেও প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস। আজরাপু, রসগোল্লা এনেছি তোমার জন্য। দে জলদি দে, এভাবে ডেকে ডেকে আমাকে খাবার অফ করিস না। কেননা আমি সবই খেতে রাজি। রসগোল্লা তো আমার গোলুমোলু বাবু। পরে দেখা গেল খাবার দাবারের লোভ সংবরণ করতে ব্যর্থ হয়ে তোদের বাড়িতে ঘাটে গেড়ে বসলাম। বাটিতে রসে ভর্তি 4-5টা মতো রসগোল্লা ছিল। আজরা সেগুলো একে একে মুখে পুরে নিল। তারপর খেতে খেতে আজরা সামনের দড়িতে রাখা একটা সাদা কাপড়ে নিজের আঠালো হাত আর আঙুলগুলো ভালো করে পরিষ্কার করে নিল, এমনকি মুখটাও ভালো করে পরিষ্কার করে নিল। এ কি আজরাপু, তুমি এটা কি করলে? এটা তো ভাইয়ার শার্ট। আজরার হুঁশ যতক্ষণে হলো ততক্ষণে দুর্ঘটনার হাত পা অনেক বড় হয়েছে। আজরা বিস্ময়ের চক্ষু দিয়ে দড়িতে দুমড়ে মুচড়ে যাওয়া সাদা কাপড় রূপী শার্টটাকে ঘুরে তাকালো, কণ্ঠস্বরে বিস্ময়ের রেশ টেনে বলল, আরে আসলেই তো, এটা তো হাফ মেন্টালের শার্ট। ইস রে, এখন তো ধরা খেয়ে যাব। না জানি ভাইয়া এটা কখন শোকাতে দিয়েছে। এখন কি হবে? এখন পলায়ন হবে। কথাগুলো বলতে বলতে সানা যখনই পেছনে দেখলো, সে আজরার টিকিটাও খুঁজে পেল না। আজরা পালিয়েছে। এখন সে নিশ্চয়ই এক দৌড়ে তার বাসে গিয়েছে। সানা কপাল চাপড়ালো, দোষ তার, কারণ রসগোল্লা সে এনেছিল। ইসমাম শার্ট থেকে শার্ট আর বাকি কাপড় আনতে গিয়েছে। এক জায়গায় পড়ে যাবে, যার কারণে এই পছন্দের সাদা শার্টটা আজ ধুয়ে দেওয়া হয়েছিল। শার্ট হাতে নিতেই কেমন আজব ধরনের একটা মেলি গন্ধ পেল তাতে। তবুও সেটার দিকে খেয়াল না করে রুমে এলো। শার্টটা এক পাশ দিয়ে গায়ে জড়ালো, পিঠের দিক থেকে কেমন আঠালো অনুভব করলো। তাড়াতাড়ি করে শার্টটা খুলে ফেললো। পিঠের দিকে হাত দিয়ে দেখলো সেইখানে ঘন চিনির শিরা, এমনকি সেই শিরার সাথে হালকা গোলাপি আভা লেগে আছে, আর সেখান থেকে তীব্র স্ট্রবেরির গন্ধ আসছে। ইসমাম বুঝতে পারলো এটা কোনো মেয়ের কাজ,
আর সেই মেয়েটা যে অতিরিক্ত চালাক তাও বুঝতে বাকি নেই। ইসমাম হালকা হাসলো, আবার পরক্ষণেই ভ্রু কুঁচকে নিল। বিরক্তিকর। এখন আবার আমাকে কালো শার্ট পরতে হবে? আমি চাইছি না আজকেই কালো শার্ট পরে চাই। ইসমাম আলমারি থেকে একটা কালো শার্ট বের করে নিল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আজরা এখনও টেবিলে বসে গল্প করছে আর রসগোল্লা গিলছে। বলতে গেলে গোগ্রাসে গিলে চলেছে। ইরা তার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। মেয়েটা তার কাছে ভীষণ আদুরে, সানার মতোই। গিলতে গিলতে হঠাৎ করে কেউ তার হাতটা খপ করে ধরে ফেলল। তখন তার মাথায় মমতাদি গল্পের একটা লাইন মনে এলো। যখন লেখক গোগ্রাসে রসগোল্লা গিলছিলেন তখন মমতা দিয়ে এসে তার হাত ধরে ফেলেছিল চুরি ধরা পড়ার মতো। আজরা তাকিয়ে দেখল ইসমাম তার হাত ধরেছে। ক্যাপ পরা ইসমামকে তার ঠিক ঘুমটা দেওয়া মমতাদির মতোই মনে হলো। আজরা মনে করেছিল ইসমাম বাইরে গিয়েছে, কারণ তার বাসার বারান্দা দিয়ে ওকে দিয়ে দেখেছিল ইসমামের গমন, তাই অনেকটা নিশ্চিন্ত হয়ে পুনরায় রসগোল্লার ভাব নিতে এসেছিল। এতগুলো মিষ্টি একসাথে কেন মুখে পড়েছ? এতগুলো মিষ্টি একসাথে মুখে পড়ে কেউ খায়? এটা খাওয়ার কোনো ধরন হলো? বর্বরদের মতো খাওয়ার ধরন। যারা হাবাতে খাবার পায় না তাদের এটা চলে, কিন্তু তোমাকে না। সভ্য মানুষের মতো খাও, ধীরে ধীরে খাও, তোমারটা কেউ খেয়ে ফেলবে না। জীবনের প্রথম এতগুলো অপ্রয়োজনীয় বাক্য আজরার শ্রবণে এলো ইসমামের মুখ থেকে। আজরার এখন নিজেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মনে হচ্ছে, আর সামনে থাকা ইসমাম ভাই হচ্ছে মমতা দেই, তবে হাফ মেন্টাল ভার্সন। ইসমাম, বাচ্চা মেয়ে তো, নিজের মতো করে খেতে দে। আম্মু, তোমার এই বাচ্চা মেয়েকে চিরকাল বাচ্চাই থাকবে? কখনো বড় হতে হবে না তাকে? তখন সেইভাবে 10 জনের সামনে গোগ্রাসে মিষ্টি গিললে সেটা খুবই দৃষ্টিকটু লাগে, তাই বলছে। এরপর যদি তার নিজের মতো খেতে ইচ্ছে করে, আমার তাতে কোনো আপত্তি নেই। অশিক্ষিত স্টুপিড। কথাগুলো বলেই সে হেঁটে চলে গেল। আজরা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তার মুখে কতগুলো রসগোল্লা, যেন চোখ দুটো রসগোল্লা হয়ে গিয়েছে। মারাত্মক সুন্দর লাগছে কালো শার্টে। কয়েক মাসে চুলগুলো কিছুটা বড় হয়েছে, তবুও ক্যাপ পরে। কালো জিন্স প্যান্টের সাথে কালো রঙের শার্ট, কালো বেল্টের ঘড়ি। সন্ধ্যাবেলায় চোখে সানগ্লাস লাগিয়েছে। আজরা তার ছিল্লির সহিত বলল, স্টাইল না স্টাইল, সন্ধ্যাবেলা কানা বাবা হয়ে সানগ্লাস পরে ঘুরে বেড়াবে আর আমাকে আবার রসগোল্লা খাওয়ার জন্য বকবে? কোন দেশের অশুভ সন্ধ্যাবেলা রোদ না থাকার পরেও সানগ্লাস পরে? হ্যাঁ, আল্লাহই জানে। সানগ্লাস, যার আবিধানিক অর্থ রোদ চশমা, মূলত ব্যবহার করা হয় রোদ থেকে বাঁচার জন্য, অথচ সন্ধ্যায় সানগ্লাস পরে বাবু সাহেব সেজে বাইরে ঘুরে বেড়াচ্ছে। উনি তো চশমা পরেন, এখন বাইরে গেলে কিভাবে সানগ্লাস পরে দেখবেন সেটাই হচ্ছে ভাববার বিষয়। পরে বাইরে গেলে লোকজনের সাথে ধাক্কা খাবে আর মেয়েরা তার গালে চড় দিবে। আজরা খেতে খেতে হেসে উঠল। তারপর হঠাৎ করে মিষ্টিগুলো নাকে মুখে উঠে গেল। সানা বলল, পানি দাও তো, ছোট ভাইয়া ঠিকই। আজরা কথা বলতে পারছিল না। তারপর পানি খেয়ে নিজেকে ধাতস্থ করল। সানাকে চোখ রাঙানি দিল এবং এরা বললেন, ইসমাম তো তাহলে ঠিক বলেই গেল। কিভাবে গ্রো গ্রো সে গিলছিস? আমি ঠিক ভালো হয়ে যাব, দেখো। তখন তোমার হিটলার ছেলেটা আমাকে কিচ্ছু বলতে পারবে না। ভালো হয়ে যাব। আমি নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপে আছি। ধীরে ধীরে ভালো হয়ে যাব। তারপর তোমার হাফ মেন্টাল ছেলের নাকের সামনে দিয়ে সভ্য মানুষের মতো হেঁটে যাব, গর্ব করে। তোর নিজেকে একদম পরিবর্তন করতে হবে না। যেমন আছিস তুই তেমনই অনেক আদরের আমার কাছে। আদরেরই থাকবি। তোর কারো জন্য নিজেকে পরিবর্তন করতে হবে না। না না, কারো জন্যই না, নিজেকে পরিবর্তন নিজের জন্যই করতে চাইছি। সব সময় এরকম থাকতে ভালো লাগে না। মাঝে মধ্যে নিজের মধ্যে একটু পরিবর্তন এনে আশেপাশের লোকজনের চমকে দেব, অনেক মজা লাগবে না এতে? ইসমাম অনেকক্ষণ ধরে বন্ধু বান্ধবদের মাঝে বসে আছে। তাকে তারা রীতিমতো বিভিন্নভাবে খোঁচাচ্ছে। সে আগেই জানতো তাকে এরকম জ্বালাতন করে সবাই খুশি হবে। সবার চোখে মুখে রসিকতা ঠিকরে পড়ছে, বিভিন্নভাবে হাসি ঠাট্টা করছে। তার সাথে বসা মেয়েটা লজ্জাবতী লতার মতন নুয়ে পড়ছে বারবার। সে এমনভাবে নিতিয়ে যাচ্ছে যেমনটা অপরাজিতাকে 3-4 দিন পানি না দিলে হয়। ইসমামের এসব খুবই বিরক্তকর লাগছে। হয়েছে, তোরা থামবি?
সামনে একটা কালার মিলে যাওয়া এত কথা কেন বলছিস? যে কারোর সাথে কারোর ড্রেস কোড মিলে যেতে পারে, অবাক হওয়ার কি আছে? আমি কিভাবে জানতাম যে ও কালো পরে আসবে? তোরা তো আমাকে সবসময় দেখেছিস আমি বেশিরভাগ কালো পরে আসি। কারোর সাথে রং মিলে গেলে যে তার সাথে আমার গোপনে গোপনে প্রেমালাপ চলছে, এমনটা ভাবার আমি কোনো যুক্তিযুক্ত কারণ দেখছি না। ইসমাম যে কোচিংয়ের ক্লাস নেয় সেখানে তার কিছু বন্ধু বান্ধবও আছে, যারা মিলে আজকে সন্ধ্যার পর একটা পার্টির আয়োজন করেছে। ইসমামকে সেখানে বাধ্য হয়ে যোগ দিতে হয়েছে। সে আসতে চায়নি, তবুও ভদ্রতার খাতিরে আসতে হয়েছে। অনেক বছরের পুরনো বন্ধুত্ব সবার সহিত। তার মধ্যে প্রিয়া নামের একজন মেয়ে আছে যে তাকে পছন্দ করে। প্রিয়া সেই হাই স্কুল থেকে ইসমামকে পছন্দ করে, বিভিন্নভাবে প্রপোজ করেছে এবং ইসমাম আর প্রিয়া একই বিভাগে পদার্থ বিজ্ঞানে পড়ে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরেও তার সাথে আসা যাওয়া লেগেই থাকে। প্রিয়া আনসুমান ইসমামের মস্তিষ্ক যুক্তিদার করাতে পারে না কেন এত মেধাবী হওয়ার পরেও এই মেয়ের এই বিষয়ে নলেজ এত নিম্ন পর্যায়ের। সে তো বুঝতেই পারে ইসমাম তাকে পছন্দ করে না, তবু আঠার মতো পেছনে লেগে থাকবে এবং অদ্ভুত সব কাণ্ড করবে। আজকেও শাড়ি পরে এসেছে। ইসমাম প্রায় সময় কালো পরে, সেই ধারণা অনুসারে প্রিয়া আজ কালো পরেছে। প্রিয়া মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, টানা টানা হরিণীর মতো চোখ, কপালে টিপ পরার জায়গা ছোট্ট একটা তিল, যেখানে তার সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করে। যদি কবিরা এই রূপের কোনো ব্যাখ্যা দিতেন তাহলে এক কথায় সেটাকে কিভাবে প্রকাশ করতেন? তিলোত্তমা বা শ্যামলতা, হয়তো এমনটাই নামকরণ করতো। ইসমামের মনে হয় এই মেয়েটা তার আবেগগুলো অবচয় করছে। ইসমামের মতো একটা ছেলের পেছনে যে কিনা এই আবেগ অতি মূল্যবান জিনিস, যেটা সঠিক জায়গায় ব্যয় করতে হয়। ইসমাম নিজেকে আবেগহীন মনে করে। জাহিন বলে উঠল, তাহলে চল ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলি। তোরা খেল, আমি খেলবো না। কেন খেলবি না? তুই সবসময় এমন করিস। খেলতেই হবে আজকে আমাদের সাথে। বেশি ইউজলেস কোয়েশ্চেন করলে আমি খেলবো না। আচ্ছা ঠিক আছে। ইসমাম প্রায় আধা ঘন্টা ধরে সেখানে বসে আছে। খাওয়া শেষে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছে। এটা মূলত বাচ্চাদের খেলা মনে হয় ইসমামের কাছে। এগুলো সাধারণত টিনেজ ছেলেমেয়েদের খেলা নয়। তবে যেহেতু তার বন্ধু মহল গেম খেলছে, তার মানে এখানে সবার কোনো না কোনো স্বার্থ আছে। ইসমাম সহ সবাই অনেক ভালো করেই জানে এখানে স্বার্থ ছাড়া কেউ গেম খেলছে না। এমনকি ইসমাম বাদে সবাই এখানে জানে সে স্বার্থটা কী। তবু শেষমেশ কী হয় তা দেখার জন্য ইসমাম বসে আছে। আর যাই হোক, সামাজিকতা একটা জিনিস তো আছে। এমনিতেও অসামাজিক নামটা ইসমামের কপালে একদম সিলমোহরের মতো লাগিয়ে দেওয়া হয়েছে। যাদের সাথে ছোট থেকে একসাথে পড়ে এসেছে তাদের সামনে অন্তত পক্ষে অসামাজিকতার মোহর লাগাতে চায় না ইসমাম। খেলতে খেলতে সবার ভেতরের অনেক খবরই ইতিমধ্যে জেনে গিয়েছে তারা। যেমন তাদের বন্ধু নিয়াজ নতুন প্রেমিকাকে হীরের আংটি দিয়েছে, মৃত্তিকা তার হবু বরকে মিথ্যা বলে কান নিচ্ছে থেকে শুরু করে আরও অনেক ছোট ছোট ব্যাপারও বোতলটা ঘুরতে ঘুরতে ইসমামের সম্মুখে এলো। ইসমাম ভেতরে ভেতরে বিচলিত হলো। তার বন্ধু জাহিন তাকে প্রশ্ন করে, যাক, সিংহরে এবার বাঘে পাইছি। তা জনাব ইসমাম, বল তুই কাউকে ভালোবাসিস কিনা? ভালো তো অনেকজনকে বাসে, ঠিক করার প্রশ্ন না করলে উত্তর পাবি না। উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল তাদের। ইসমাম সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল, জোরে একটা শ্বাস নিয়ে তারপর মন্তরস্বরে উত্তর দিল, না। প্রিয়ার এতক্ষণ হলকে জানটা যেন আটকে ছিল। ইসমাম হ্যাঁ বললে যেন পরাণ পাখিটা হলক থেকে বেরিয়ে যেত। তবে ইসমাম কাউকে ভালোবাসে না একটা শুনে সে কিছুটা স্বস্তি পেল। পরক্ষণেই আবার বেহায়া হয়ে প্রশ্ন করে বসল, তোর কি কাউকে ভালো লাগে ইসমাম? ইসমাম ভ্রু কুচকে তাকালো, মনে হলো বেজায় বিরক্ত সে। একটা প্রশ্ন করার নিয়ম ছিল, সে জায়গায় 2-3টা প্রশ্ন হয়ে গিয়েছে। আমি আর উত্তর দেব না যে পর্যন্ত পরে আমার পালানা আসছে। উপস্থিত সবাই বুঝতে পারলো প্রিয়ার মনে ঝরে পড়ার শুকনো পাতাগুলো খচখচ করছে সত্যটা জানার জন্য। পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের বান্ধবী মৃত্তিকা বলে উঠল, শেষ পর্যন্ত কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমের টেবিলে। খেলাটা আবার শুরু করা যাক।
অনেক রাত পর্যন্ত খেলা চলেছিল, তবে হ্যাঁ, কোনোভাবে বোতল ঘুরে ফিরে ইসমামের কাছে গেল না। হয়তো প্রিয়ার ভাগ্যটা সহায় ছিল না, অথবা ইসমামের ভাগ্য ভালো ছিল, যেটাই বলা যাক। মুদ্রার এপিঠ ওপিঠ থাকে। প্রিয়ার জানতে পারল না ইসমামের ভেতরে জমে থাকা অনুভূতির কথা। রাত 10:30 বেজে গিয়ে এসে সবাই রেস্টুরেন্ট থেকে বের হলো। যে যার মতো হেলে দুলে বাসায় চলে যাচ্ছে। প্রিয়া মৃত্তিকার হোস্টেল এক হয়, তারা ইসমামের পেছনে পেছনে আসছে। ইসমাম তার পকেটে হাত পুরে নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। মৃত্তিকা তার হবু স্বামীর সাথে ফোনে কথা বলছে, তাই কিছুটা আড়ালে হেঁটে যাচ্ছে। প্রিয়া আঙুলের খোঁটে কালো রঙের শাড়ির আঁচলটা পেঁচাতে পেঁচাতে ইসমামকে বলল, তুই কি কাউকে পছন্দ করিস ইসমাম? ইসমাম নিরুত্তর, উদাস ভঙ্গিতে সামনের নাক বরাবর তাকিয়ে আছে। প্রিয়া পুনরায় তারা দিতেই জরদ গম্ভীর স্বরে বলল, বিষয়গুলো ট্রুথ ডেয়ার খেলার টেবিলে মানায়, হ্যাঁ, কিন্তু ব্যক্তিগত জীবনের আলাপ মাঝরাস্তায় মানায় না। প্রিয়ার বুকটা ধরাস করে উঠল। ইস, মাম কি তার মানে কাউকে পছন্দ করে? প্রিয়ার কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে হেঁটে চলল। ইসমাম বলল, তুই একা বাসে যেতে পারবি নাকি আমি তোকে দিয়ে আসবো? প্রিয়ার সম্পূর্ণ সত্তা জুড়ে এক অদৃশ্য অভিমান ঘিরে ধরল। মন বলতে চাইল এখানে সময় ওকে বলে দে, এত কেন ওকে ভালোবাসি, সে ক্লাস 6 থেকে কেন তোকে ভালোবাসি। কিন্তু না, কোথাও যেন কণ্ঠরুদ্ধ, কানে একটা বেরিজালের উপস্থিতির খেলার অস্তিত্ব অনুভব করছি, যেটা ক্ষণে ক্ষণে তার কণ্ঠ রুদ্ধ করে দিচ্ছে, আবার খুলে দিচ্ছে। মনের একদিক বলছে ইসমামকে বলা উচিত, কিন্তু আর একদিক বলছে না। বলে প্রত্যাখ্যান হওয়ার থেকে না বলে সান্ত্বনা পাওয়াটাই ভালো। অন্তত পক্ষে এইখানে একটা আশা থাকবে, যে আশাটা নিয়ে জীবনে বেঁচে থাকা যায়। আশা মানুষকে দিয়ে কত কিছু করাতে পারে। থাক না কিছু না বলার কথাগুলো মিথ্যা আশা হয়ে। প্রিয়া কণ্ঠে দৃঢ়তা এনে বলল, দরকার নেই, তুই চলে যা, আমি যেতে পারবো, আমার সাথে মৃত্তিকা আছে তো। ঠিক আছে, সাবধানে যাস, গিয়ে মিস কল দিবি কিন্তু। ইসমাম চাবি দিয়ে গেট খুলে তাদের বাড়িতে প্রবেশ করলো। রাত 11টার বেশি বেজে গিয়েছে হয়তো। তার পরিবারের সবাই ঘুমিয়ে গিয়েছে এতক্ষণে। ইসমাম ডাইনিং টেবিলের কাছে আসতে আসতেই বিদ্যুৎ চলে গেল। এদিকে আজরা সানার রুম থেকে বের হলো তার কথা অনুযায়ী মোমবাতি আনার জন্য। সানা নাকি ভয় পায়। গতবার বিদ্যুৎ বিভ্রাটের পর এই বাড়িতে নাকি কিছু একটা দেখেছে সে, তাই সে এখন রুম থেকে বের হতে চাইছে না। হাফ মেন্টালটার ছোট বোন না, ভীতুটাকে নিয়ে আমি কোথায় যাই? উফ, গবেট মেয়ে কোথাকার। কিছু দেখে থাকলেও সে তার রুমে এসে তাকে কোনো আক্রমণ করতে পারবে না। কেন পারবে না? রুমে থাকলে যে সে নিরাপদ, এটা কোনো ধরনের কথা হলো? আমার কি, আমি তো একটুও ভয় পাই না। কথাগুলো বলতে বলতে ইয়াকুবের রুম পার করে সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ আজরা তার কাঁধে উষ্ণ এক নিঃশ্বাসের অস্তিত্ব পেল। করিডোরের শেষ মাথায় একটা বড় জানলা আছে। আশ্চর্যজনকভাবে সেখান থেকে সামান্য একটু আলো এসে পড়ছে। এইখানে সেখানে একটা বড় মূর্তির ন্যায় ছায়া দেখা গেল। আজরার সারা শরীরে মুহূর্তের মাঝে কাঁটা দিয়ে উঠল। আজরা পেছনে তাকানোর আগেই দুই বাহু ধরে কেউ তাকে স্থির করে দিল। তারপর কেমন একটা ভারী কণ্ঠে কানে কানে ফিসফিসিয়ে বলল, অন্তরের সাহারে ভেসে আসা এক হৃদয় হরণের সুবাস করল তারা। তার উচ্ছের সন্ধান করিতে বিভাগে দেশে হারা, আমি আপন গৃহহারা। নাম কি দিব ও হৃদয়হরণী, এহেন আবেগের ভালোবাসা ছাড়া? কথাগুলো ফিসফিসিয়ে বলল, কণ্ঠ ভারী আর শ্রবণে বিরক্তিকর। আজরা এখনও মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কথাগুলো বলার সাথে সাথে আজরা চরম আশ্চর্যের সাথে ভূত বলে একটা চিৎকার করলো। ভূত বলে চিৎকার করার 2 মিনিটের মাথায় বিদ্যুৎ চলে এলো। ইসমামের ঘরের দরজা খোলার আওয়াজ হলো। ইসমাম দরজা খুলে দৌড়ে এলো। চোখে মুখে উদ্বেগ ভেসে উঠেছে তার। আজরুস, কি হয়েছে? চিৎকার করছো কেন? ইসমাম ভাই, ভূত, বাসায় ভূত আছে। সানা দৌড়ে এলো, আজরাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আজরাপু? কারেন্ট চলে এসেছে তো। ভূত আছে, আমি এক্ষুনি বাসায় যাবো। ফুপুর। ইসমাম তার মুখ চেপে ধরল। ধীর কণ্ঠস্বরের বাক্য, দাঁড়াও, চুপ করো। কিসের ভূত পেতনি? আম্মু আব্বু ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছে, এখন চিৎকার চেঁচামেচি করে কি লাভ? সানা, ওকে নিয়ে আমার রুমে আয়। আজরাকে ইসমামের রুমে নিয়ে আসতে সানার অনেক বেগ পেতে হলো। সে কিছুতেই আসবে না।
ইসমাম তাকে এক গ্লাস পানি দিল। আজরা ঢক ঢক করে পানি গিলে ফেলল। তার সারা শরীর দরদর করে ঘামছে আর সে কাঁপছে। ফোলা গালগুলো লাল হয়ে গিয়েছে, কথা থেমে থেমে বলে যাচ্ছে। ইসমাম আজরার মুখটা নিজের কর্পূরটা নিয়ে বলল, এত ভয় পাবার কিছু নেই, রিল্যাক্স। ওটা নিতান্তই তোমার মনের ভুল ছিল। এইসা না, তুই রুম থেকে বের হওয়ার আগে ওকে ভূতের কথা বলেছিলে? তুই যে চিৎকার করে উঠেছিলে ঘুমের মধ্যে, সেদিনের ঘটনাটা? হ্যাঁ মানে আসলে আমি আজরা আপুকে পুরো ঘটনার ডিটেলসে বলিনি যে করিডোরে আমি ভূত দেখেছিলাম। তুই যে তার স্বপ্ন দেখেছিলে সেটা বলেছিলে? না আসলে সেটা বলতে ভুলে গিয়েছিলাম। গর্ধব কোথাকার। শোনো আজরা আপু, ওটা তোমার মস্তিষ্ক হ্যালুসিনেশন হিসেবে তোমাকে অনুভব করিয়েছে, তুমি তাই বিশ্বাস করে নিয়েছিলে, আর কিছুই না। সো কাম ডাউন, এত ভয়ের কিছু নেই। আমি তার বলা কথাগুলো স্পষ্ট শুনেছিলাম। তা ভূত তোমাকে কি বলেছে? আমাকে একটু বাসায় দিয়ে আসুন, আমার ভয় করছে ইসমাম ভাই। তুমি বাসায় গেলে তো তোমাকে এখন রাতে একা ঘুমোতে হবে। তার চেয়ে বরং তুমি সানার সাথে এখানে ঘুমাও। সকালে এখান থেকে কলেজ যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। আজরা সেই রাতে সানার সাথেই ঘুমিয়ে পড়ল। তবে সারা রাত আর ঘুম হলো না। কেন যেন বারবার কথাগুলো কানে ভাসছে। ইসমাম তাকে হাজারবার জিজ্ঞেস করেছে, সে একটু কি বলেছে সে শুনেছে, কিন্তু আজরা লজ্জায় কিছু বলতে পারেনি। সে আসলে কি শুনেছিল আর আধো আধো বলিতে কি বলেছে সেটা মনে করতে পারছে না, কারণ কণ্ঠটা অনেক ফ্যাসফ্যাসে ছিল। এমনটা বলেছে ইসমামের কাছে, কিন্তু সত্যিকারের ঘটনা হলো সেসব স্পষ্ট শুনতে পেয়েছিল, যদিও কণ্ঠটা ফ্যাসফ্যাসে ছিল। ইসমাম জানলে মান ইজ্জতের দফারফা হতো তার। তোমার জ্বর কমেছে আজরোজ? জি এখন কিছুটা কম। নেতিয়ে যাওয়া দুর্বল গলায় বলল আজরা। মুখটা কেমন পাণ্ডুর লাগছে, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, স্থানে স্থানে চামড়া উঠে লাল হয়ে আছে। ঠিক আছে, তবে আমি ফিরে যাই, তুমি আরাম করো, কেমন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। না না, আপনার ফিরে যাওয়ার কোনো দরকার নেই, আমি পড়বো। আমাকে পড়তেই হবে, অনেক পড়া বাকি। আজরা বিড়বিড় করে কথাগুলো এক নাগারে বেশ কিছুক্ষণ বলেই গেল। নিজের উপর চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমি জানি আমার বলে সেদিনের কথাগুলো তুমি কষ্ট পেয়েছ, তবে আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। নিজে থেকে যদি শুধরে যেতে তাহলে তো আর এগুলো বলতে হতো না। তোমার শরীরের কন্ডিশন দেখে মনে হচ্ছে না তুমি আজকে পড়তে পারবে। শুয়ে থাকো, আমি আসছি। না না, আপনাকে যেতে কে বলেছে? আপনি কোনো দরকার নেই। এখানে তো আপনি আমার কাজিন না, আপনি পড়াতে এসেছেন, পড়ান। ইসমামের মাথা গরম হলো। আজরার গাল চেপে ধরে বলল, আজকাল বড্ড বাড়াবাড়ি করছিস তুই। আমি কি একবারও বলেছি পড়া তোর থেকে বেশি জরুরি? তোর থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিছু হতে পারে না। আগে নিজে সুস্থ থাকবে, তারপর। বেশি বাড়াবাড়ি করলে চাপকে পিঠের ছাল তুলে নেব, ঘুষি মেরে তোর সামনের কপটের দাঁতগুলো ফেলে দেব। বেয়াদব কোথাকার। নেক্সট টাইম আমার মুখে মুখে তর্ক করবি তো তোর সুন্দর মুখটা আর সুন্দর রাখবো না, বলে দিলাম। এখন চুপচাপ ওষুধ খেয়ে ঘুমাতে যা। আমি মামিকে বলে খাবার পাঠাচ্ছি। কথাগুলো বলে সে আজরার গাল ছেড়ে দিল। গাল লাল হয়ে আছে। আজরা গালে হাত দিয়ে বলল, কি নির্মম ব্যবহার একটা অসুস্থ মানুষের সাথে। আজরাই এসব তুলেই ছাড়বে। ইটের জবাব গরুর গোবর দিয়ে নিয়ে নেব আমি। বেয়াদব কাকে বলে আপনাকে চূড়ান্ত পর্যায়ে দেখিয়ে দেব আমি। যদি না দেখাতে পেরেছি তাহলে আমি আমার নাম বদলে আলোচনা সাপেক্ষে অন্য কিছু রেখে দেব। আমি আমার নাম বদলে রাখবো অ্যানা জামান। বেয়াদব হতচ্ছাড়া ফাজিল কোথাকার, পেতনির জামাই, ডায়েরির ভাষণ। আহ কি জোরে চেপে ধরেছিল, গালগুলো আমার ব্যথা করছে। এই অসভ্য লোক আমার গালগুলো ছুঁয়ে দিয়েছে, এখন আমার এই জায়গায় পিম্পল উঠবে। তোকে আমি ড্রেনের পানি দিয়ে চা বানিয়ে না খাইয়েছি তো আমার ইসমাম, দেখে নিস তুই। সেই চা দেখার পর থেকে আজরার প্রচণ্ড জ্বর হয়েছে। আজ 2 দিন হলো। জ্বরের কারণে ঠিকমতো কথা বলতে পারে না, তবে এর মধ্যেও সে গো ধরেছে সে পড়বে। ইসমাম পড়াতে এসে যখন জানতে পারলো আজরার এত জ্বর, তখন মানা করলেও তার খাট তেরামি বেড়ে যায়, যার কারণে ইসমাম
নিয়ন্ত্রণ হারায় আর আজরার গাল চেপে ধরে। বর্তমানে আজরার আগে কচকচ করতে করতে ইসমামকে এক গাথা গালি দিলেও ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু বলছে। ঘুমের মধ্যে আজরা তার কপালে একটা শীতল স্পর্শ পেল। কেউ তার মাথায় খুব যত্নে পানিপট্টি দিয়ে দিচ্ছে। আজরার জ্বর হু হু করে বাড়ছে। হয়তো পারদ সীমার সর্বোচ্চটা ছুঁয়ে ফেলেছে এই মুহূর্তে। আজরার জ্বরে এতটাই কাতর লাগছে যে এখন মনে হচ্ছে থার্মোমিটার নিচের অস্তিত্ব বিলীন করে দিবে তার জ্বরের তাপমাত্রা নথি করতে। চোখ খোলার পর দেখতে পেল তার ওয়ার্ড্রোবের কাছে ইসমাম হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আর তার মা তার মাথায় পানি পট্টি দিয়ে দিচ্ছে। মা, হাফ মেন্টালটাকে যেতে বলো তো। কার কথা বলছিস তুই? ওই যে ওখানে যে দাঁড়িয়ে আছে ইসমাম, তাকে যেতে বলো। তুমি যেতে বলে এক্ষুনি যেতে বলো। বলো বলো। আমি সহ্য করতে পারি না, দেখতে ইচ্ছে হয় না আমার, খুবই বিরক্তিকর, আমাকে কষ্ট দিয়েছে, যেতে বলো না। কে আছে? চিৎকার করছিস কেন? ওখানে কাউকে দেখতে পাচ্ছিস না? কিন্তু আমি দেখতে পাচ্ছি হাফ মেন্টালটা হাত ভাঁজ করে দাঁড়িয়ে হাসছে। আমার এই অবস্থা দেখে আমার পরিস্থিতির সুবিধা নিচ্ছে সে। বাজে বকছিস, এবার ঘুমাতো মা। আরও 2 দিনের মাথায় আজরার জ্বর ভালো হলো। নিসা বেগম আজরাকে তার রুমে ডাকলো। কি ব্যাপার? আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। কি হয়েছে আম্মু? আমি আবারও একই কথা জিজ্ঞেস করব। মাম কি তোর সাথে খারাপ কিছু করেছে বা খারাপ কিছু বলেছে? তুই সেদিন জ্বরের ঘরে কেন এভাবে চিৎকার করছিল? বিবি করে বলছিলি ও তাকে কষ্ট দিয়েছে? ও কি তোর সাথে কোনো বাজে ব্যবহার করেছে? মানে বোঝাতে চাইছি। না আম্মু, আমি তোমার ইশারা বুঝতে পেরেছি, এমন কিছু না। ইসমাম ভাই একটু বদমেজাজি আর জ্বরের ঘুরে আবোল তাবোল মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। ওনার চরিত্রে কোনো সমস্যা নেই, চরিত্রগত দিক দিয়ে বিবেচনা করলে ইয়াকুব ভাইয়ের মতোই। তবে আমাকে কথায় কথায় পড়ার জন্য বকে, যার কারণে ওনার প্রতি রাগটা একটু বেশি। তুমি সেটাকে অন্যভাবে নিয়ে নিয়েছো আম্মু। আব্বু শুনলে কি মনে করবে বলো তো? এসব কথা মাথায় আনবে না আর। তুই যেভাবে বলছিস চিৎকার করছিলিস, এমন মনে হচ্ছিল যে তুই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গিয়েছিলিস। ওটা তো জ্বরের ঘুরে বোধ হয় উল্টাপাল্টা বলেছিলাম, এখানে আমার কোনো পা নেই। আজরা মাঝে মাঝে এমন উল্টাপাল্টা কথা বলে, তখন মামে মিলে বিস্তর হাসে। মায়ের সাথে মন খুলে কথা বলতে পারাটা একটা মৌলিক চাহিদার মতো। যারটা পূর্ণ হয় তার ভাগ্য প্রসন্ন। শুধু পড়ার জন্য বকে? তোকে পড়ার জন্য বকাই উচিত। তুই পড়াশোনা করিস কখন? আমি বলবো বেশি করে বকে দিতে। আমি কি গাফিলতি ইচ্ছে করে করি নাকি? যতটুকু পারি ততটুকুই পড়ি, আমার দ্বারা আর হবে না, বিয়ে দিয়ে দাও। খবরদার বিয়ের নাম নিবি না এত তাড়াতাড়ি। তুই তো ছোট, আর এসএসসি পাশ করা ভালো একটা ভার্সিটিতে ভর্তি হবি, তারপরে একটা সুপাত্র দেখে তোকে বিয়ে দেব। আমার একটা মাত্র মেয়ে, যার তার হাতে তুলে দেব নাকি? আম্মু, তোমাদের এই সুপাত্র খুঁজতে খুঁজতে তো আমার চুলগুলাই না পড়ে যায়, দাঁত না পড়ে যায়, বুড়ি হয়ে যাব ততদিনে আমি। এত বড় মেয়ে হয়ে মায়ের সামনে বিয়ের কথা বলছিস, লজ্জা করে না? এখন আবার বড় মেয়ে বলছো? একটু আগেই তো বললে আমি ছোট। ছোট মেয়েরা তো বিয়ের কথা বলতেই পারে, কারণ তারা অবুঝ। আজরা ঠোঁট উল্টে কথাগুলো বলতে লাগলো আর মুচকি মুচকি হাসতে লাগলো। তার মা রসিকতা করে বলল, তাই নাকি? ছোট মেয়ের কান টেনে দেওয়াও এখন ওর দেবো চলবে। যাক, এভাবে তর্কে তর্ক করে তুমি আমাকে প্রমাণ করে দিয়েছো তুমি আমারই মা, এবং তর্ক করার গুণ আমি তোমার থেকেই রপ্ত করেছি। জেনেটিক থিংস ইউ নো না। হয়েছে, আর জেনেটিকের জ্ঞান ঝাড়তে হবে না। আয় খেতে আয়। দুদিন অনেক দগল গিয়েছে, শুকিয়ে গিয়েছিস। শোনো না, তুমি এই কথা বলবে না, হ্যাঁ? এটা মায়েদের জাতীয় ডায়লগ, শুকিয়ে গিয়েছে। 2 দিনের জ্বরে কেউ শুকায় যায় না। 1 মাস 1 সপ্তাহ হলে বলতে পারতে। আল্লাহ মাফ করুক, এমন কথা মুখ দিয়ে আনবি না। অসুস্থ থাকলে যে আমার মনটা অনেক বিচলিত থাকে, অনেক চিন্তা হয় তোর জন্য। এত বিচলিত হওয়ার কিছু নেই আম্মু, তেমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।
আজরা একটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলল আর মাকে জড়িয়ে ধরল। আজরা ইসমামকে সত্যিই দেখিয়ে দিয়েছে। আজকে তার তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল দিয়েছে। ক্লাসে 65 জনের মধ্যে আগে রোল ছিল 57, যা উন্নীত হয়েছে রোল 23-এ। এটা একটা বিশাল বড় অর্জন বলা যায়। আজরার খুশিতে ছাদ থেকে লাফিয়ে ইসমামের ঘাড়ে পড়তে ইচ্ছে করলো। বাঁধ ভাঙা আনন্দ তার আজ। ইসমাম যে এই কয়েকদিনে আজরাকে পড়িয়েছে, আজরা তার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলেনি। হুহা ছাড়া ইসমাম অনেক জিজ্ঞেস করার চেষ্টা করেছে কোনো সমস্যা কিনা, কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। কি ব্যাপার আজরুস, কথা বলছো না যে? তুমি অনেক ভালো ফলাফল করেছ, যার জন্য শিক্ষক হিসেবে একটা উপহার দিতে চাই। ইসমাম অত্যন্ত মিষ্টি স্বরে কথাগুলো বলল, তবে আজরার ভ্রুকুটি মিশ্রিত নজর কণ্ঠস্বরে কঠোরতা এনে বলল, আমার আপনার কাছে কোনো কিছুই চাওয়ার নেই। আজকে আপনি কেন এসেছেন? আজকে তো পড়ানোর কথা ছিল না। মামা আমাকে ডেকেছেন, তাই এসছে। আজরা মুখ ফুলিয়ে বসে রইল। আজরা নিচের রুম থেকে যেতে যেতে বলল, ঠিক আছে, আব্বু একটু পরেই আসবে হয়তো। অফিস থেকে বেশ কিছুক্ষণ আগে ফিরেছে। তাদের কথার মাঝেই তাহমিদ জামান এলেন, সাথে নিসাও ছিলেন। মামাকে দেখে ইসমাম সালাম দিল। বসো, তাড়াহুড়ার দরকার নেই। আমি আজরার আজকের রেজাল্ট দেখলাম, সবগুলোতেই 85 থেকে শুরু করে 87% মধ্যে নম্বর পেয়েছে, যা ওর জন্য বেশ উন্নতির বিষয়। মেয়েটা ভালো উন্নতি করেছে। আমি তাহলে মেয়ের জন্য সঠিক শিক্ষাই বেছে নিয়েছিলাম। এটা একদম সঠিক না আব্বু। আমি নিজে না পড়লে কেউ আমাকে পড়তে বসতে বাধ্য করতে পারতো না। তোমার চেষ্টাও আছে, তবে ইসমামের দিকে নির্দেশনাও তো ছিল। আজরা একটা ভেঙচি কাটল আর অন্যদিকে ঘুরে নাক মুখ ফুলিয়ে মনে মনে বলল, আমি যা করেছি নিজের ইচ্ছায় করেছি। এ হাফ মেন্টাল কি ছাতা দেখিয়ে দিয়েছে? আমি চাইলেই পারি। আমার অনেক আত্মসম্মান আছে। আমি কোনো আত্মমর্যাদাহীন মানুষ না যে রেগুলার ক্যাম্পাসে অন্যের হাত ধরে ঘুরে ঘুরে বেড়াই। নিজেকে কি মনে করেন, ইন্ডিয়ান সিনেমার হিরো নাকি? আশেপাশের এন্ট্রি মারলে ধুমধাম শব্দ হতে থাকবে। হাহ। কথাগুলো আজরা মনে মনে বললেও তার চোখে মুখে বিরক্তি এবং রাগের আভাস ফুটে উঠছে, যা প্রতিবারের মতোই ইসমামের দৃষ্টিগোচর হলো না। ইসমাম মিটিমিটি হাসছে, আবার মনোযোগী হয়ে তার মামার কথা শোনার চেষ্টা করছে। তুমি আমার মেয়ের পেছনে প্রচুর পরিশ্রম করেছো, এটা দেখে ভালো লাগলো। আসলে বিষয়টা আমার পরিশ্রমের না। প্রথম প্রথম দিকে আজরার রেজাল্ট খারাপ হচ্ছিল, কিন্তু ইদানিং পড়ায় বেশ মনোযোগী হয়েছে। আমার কথার নির্দেশনার কারণে পড়া সহজ হয়েছে। তবে এখানে 90% ক্রেডিট আজরার। ঠিকমতো মনোযোগ না দিলে এতটা ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। আমি ওকে বলেছিলাম শুধু দুষ্টুমিটা কমাও, একটু বকাচকা করতে হয়েছিল। আর নিজের ভাই বোন হলে সামাল দিতে পারতাম না। যাই হোক, আমি তার নিজের ভাই না, তাকে ধমক দিতে আমার বুক কাঁপে না, তাই আমার সামনের গাফিলতি চলতো না। ধমক দিতে বুক কাঁপে না? আপনার ধমকে আমার বুক কেঁপেছে। আপনাকে আমি ভয় পাই না। আপনার ধমকে আমার চুল ছেঁড়া গেল। আমি আজরাত দি গ্রেট কারো ধমকেই ভয় পাই না, ওকে? যাক বাবা, আমি খুশি হয়েছি। এভাবে যদি আমার মেয়েটা পড়ে, আশা করি ভবিষ্যতে ভালো ভার্সিটিতে পড়াশোনা শেষ করে বেরোতে পারবে। জি অবশ্যই। এখন তো দ্বিতীয় বর্ষে পড়ার প্রচুর চাপ হবে। সে যদি এই গতি চালাতে পারে তাহলে আশা করি ভালো ফলাফল করবে। নিসা বেগম কণ্ঠস্বরে খুশি খুশি ভাবিনে বলেন, বাবা, আমার দুষ্ট মেয়েটার অন্যায় আবদারের কিছু মনে করো না। মাঝে মাঝে মুখ ফোলায় হয়তো, কিন্তু এখনো দেখো পড়াশোনায় মনোযোগ দেবে। আর কোনো সমস্যা যদি করে আমাকে বলবে। উত্তর দক্ষিণ ভাববে না, শুধু একটা বার আমাকে বিচার দেবে। কি শুরু করেছো? কোনো বিচার নেই। তুমি আবার কথা বলছো আম্মু। হে, আমি কিছু করেছি যে বিচার দিবে? ঠিক আছে, আমি আপনার কাছে বিচার দেব। ইসমাম মিষ্টি করে হাসল। আজরা আবার দেখলো সেদিনের মতো তার চোখগুলো যেন অক্ষিকোটরের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। আচ্ছা, ইসমাম যখন মন থেকে হাসে তখন কি তার চোখের আশেপাশে এত ভাঁজ দেখা যায় আর চোখ বিলীন হয়ে যায়? চওড়া হাসি হলেও মুখে কয়টা দাঁত আছে তা দেখা যায় না। আশ্চর্য। ঠিক আছে, আমরা এখন উঠি। হ্যাঁ, আমি উঠব।
আজরার সাথে কিছু জরুরি কথা আছে, তারপর আমিও যাব। বাসায় যাওয়ার সময় হয়েছে। আজরা টেবিলে বসে পেইন্টিং করছিল। তার পেইন্টিংয়ের হাত পটু না, তবুও চেষ্টা করে রং তুলির আঁচড়ে ভিন্ন কিছু ফুটিয়ে তুলতে, তাই মাঝে মাঝে সাদা কাগজে আঁকাআঁকি করে থাকে। ক্যানভাস আর অনেক দাম, তাই আপাতত আজরা ক্যানভাস হিসেবে সাদা কাগজকেই বেছে নিয়েছে। এই লোকটা কি এখানে আরো বসে থাকবে? আজরা দুটো চোখ আঁকার চেষ্টা করছিল। একটা চোখ এঁকেছে। ইসমাম সে কাগজটা হাতে নিল। একটা চোখ এঁকেছে এবং সেই চোখটাকে পেইন্ট করার চেষ্টা করেছে। যদিও চোখটাকে চোখের মতো মনে হচ্ছে না, কিন্তু আজরার চেষ্টা দেখে অবাক হলো। ইসমাম সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, রং এখনো তাজা। এটা কার চোখের অনুলিপি এঁকেছো আজরা? একটা ছবি আঁকছিলাম মোবাইল দেখে দেখে। আমি একটু দেখি। ইসমাম মোবাইলটা হাতে নিতে গেলে আজরা হুড়মুড় করে তার হাত ধরে ফেলে। ইসমামের ডান হাতটা প্রচণ্ড জোরে চেপে ধরেছে আজরা। ইসমাম তার দিকে চোখ গরম করে তাকালো। ঠিক তার সামনে থাকা সবুজ রঙের বোতলটা ইসমামের কাপড় চোপড়ে লেগে গিয়েছে। আজরার 2 হাত ভরা পেইন্ট। আরে কি করছে এডিট? তুই মুখ দিয়ে বললেই তো পারতে মোবাইলটা ধরবেন না। আমি তো আর কারো ব্যক্তিগত জিনিস এইভাবে ধরতে চাইনি। আমার শুধু কৌতূহল হচ্ছিল তুমি কাকে আঁকছিলে। তোমার জিনিস বিনা অনুমতিতে ধরতে এমন ছোট লোকের মতো আচরণ করছো, অথচ আমার বিনা অনুমতিতে অসময়ে আমার সবচেয়ে মূল্যবান জায়গায় আগমনের আমি বাতাস পর্যন্ত লাগতে দিইনি। এখানে এমন ব্যবহার করার কি আছে? না, আসলে আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি আর ধরবো না। আম সরি। না বলে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া উচিত নয়। না মানে আমি তেমনটা বলতে চাইনি। আর আজরা দৌড়ে বাথরুমে চলে গেল। মগে করে একটা সুতি কাপড় ভিজিয়ে আনলো। ইসমাম তখনও মাথা নিচু করে বসে আছে। আজরা ইসমামের গাল থেকে ফোঁটা ফোঁটা রং সরানোর ব্যর্থ চেষ্টা করলো। ইসমাম কোনো কথা বলছে না, যেন স্থিতি জড়তার ভূত ভর করেছে তার উপর। না কোনো রকমের শব্দ করছে, না কোনো কথা বলছে। ইসমাম ভাই কোনো শব্দ করছে না কেন? শ্বাস নিতে ভুলে গিয়েছে নাকি হাফ মেন্টালটা? ইসমাম হঠাৎ করে জোরে নিঃশ্বাস ছাড়া শুরু করলো। আজরার হাতটা ঝটকা মেরে সরিয়ে বলল, কি করছিস? দরদ দেখাতে এসছিস? তোকে কিচ্ছু করতে হবে না, একটা অসভ্য স্টুপিড। এসব কথা বিড়বিড় করে বলতে বলতে আজরার বাথরুমের দিকে চলে গেল। সেখানে গিয়ে জোরে শব্দ করে কাপড় চোপড় পরিষ্কার করতে লাগলো। কখনো বালতিতে পা দিয়ে লাথি দিচ্ছে, তো কখনো শব্দ করে মগ ফেলছে। ইস, জমিদারের পুত্র, জাদ্রেল কর্নেল হাফ মেন্টাল কোথাকার। এখন তুই যে বিনা নোটিসে আমার বাথরুমে গেলি, তোকে তো আমার বালতির পানিতে চুবিয়ে মারা উচিত। সাথে দেয়া উচিত কিছু হারপিকের ফোঁটা, আর ব্যাকগ্রাউন্ড সং হিসেবে থাকবে আহা, কিছু হারপিকের আহা। শিহরণে গা ছিলে সূচনা হলো রক্তপাতের। ওহো হো, আমাকে বকা হচ্ছে না, তুই আবার আবার তুই তো করিও করা হচ্ছে। হ্যাঁ, একবার তুমি একবার তুই ডাকে যখন যা মন চায় তাই নাকি? নির্দিষ্ট করে কিছু একটা বলিনি আমি তোকে, তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। ইসমামের ফোনটা টেবিলে ছিল। তখনই হঠাৎ করে প্রিয়া নামের একটা মেয়ের কল আইডি দেখা গেল। আজরার কবজির চাপ লেগে ফোনটা রিসিভ হয়ে গেল। হ্যাঁ ইসমাম। ইসমাম না। ইসমাম কোথায় গিয়েছে? আসলে আজরা বলতে চেয়েছিল তার কাপড়ের রং পড়ে গেছে, সে ওয়াশরুমে গেছে, কিন্তু মুহূর্তেই তার মাথায় প্রতিশোধ স্পৃহা জেগে উঠল। দুষ্ট মাথার রান্নাঘরে গরম খিচুড়ি রান্না হতে শুরু করলো। কথা গুছিয়ে নিল, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, আসলে ইসমাম আমার ওয়াশরুমে গিয়ে কাপড় চোপড় পরিষ্কার করছে। আচ্ছা, তুমি কে? আমি হচ্ছে সেই যার বাসার ওয়াশরুমে ইসমাম গিয়েছে। আপনি চাইলে আমি তাকে ওয়াশরুম থেকে ডেকে দিতে পারি। ওহো ইসমাম, শুনছেন? আপনার কল এসেছে বেবি। ব্যাস এইটুকু বলে আজরা ফোনটা কেটে দিল। আজরা হাসি আটকে রাখার ব্যর্থ চেষ্টা করতে গিয়ে মুখ দিয়ে খিটখিট শব্দ করতে লাগলো। প্রচণ্ড হাসি পাচ্ছে। হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। ইসমাম কাপড় থেকে কিছুটা রং হালকা করে তারপর রুমে এসেছে। আজরাকে এভাবে বসে হেসে কুটি কুটি হয়ে থাকতে দেখে সে ভ্রু কুচকাল। কি হচ্ছে আজরা, এভাবে হাসছো যে? ওই কিছু না তো, এরকমই আমি, এমনি এমনি। এখন বলো, তুমি আমার থেকে কি চাও? আমি আপাতত চাই আপনি ঘর ছেড়ে চলে যান।
আচ্ছা ঠিক আছে। এই উত্তরটুকু শান্ত স্বরে দিয়ে ফোনটা নিয়ে গটগট করে আজরার রুম থেকে বেরিয়ে গেল ইসমাম। আজরা রসিকতা করে কথাটা বললেও ইসমাম যে এত সিরিয়াস আজরার ধারণার বাইরে। আরে আমি বললাম আর চলে গেল। হাফ মেন্টালটা এত ভালো কি করে হয়ে গেল, কবে থেকে হলো? যাই হোক, আমি আমার কাজ করি। ইসমাম তার হলুদ রঙের শার্টে হাত বুলাচ্ছে। রং মেখে পুরোটা নষ্ট হয়ে গিয়েছে। ইসমামের বাবা সালমান ফার্সি ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন, যার কারণে বাড়ির ভেতরে বাইরের ডিজাইনের সম্পর্কে তার ভালো মতো আইডিয়া ছিল। ইসমাম মাঝে মাঝে তার বাবার এত প্রতিভা দেখে অবাক হয়। একটা মানুষ কী করে এত নিখুঁত হতে পারে। নিজে তার পরিবার থেকে অবহেলা পেয়েছেন, অথচ ইসমামদের পুরো পরিবারের যান তিনি। সালমান ফার্সি ছিলেন তার পরিবারের বড় সন্তান, যার কারণে একটা বড় ঝড়ের সহিত রাস্তা তাকে অতিক্রম করতে হয়েছিল। ইসমাম মাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু বাবার ক্ষেত্রে তা ভালোবাসার সাথে শ্রদ্ধার মিশ্রণে এক তীব্র অনুভূতির সৃষ্টি করে। ইসমাম সত্যি অবাক না হয়ে পারে না, তার বাবা এত কম জায়গার মধ্যে এত সুন্দর করে একটা বাড়ি করেছেন, অথচ এটাকে সবাই বিলাসবহুল হিসেবে দেখছে। তিনি কম খরচে বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার করে সুন্দরভাবে বাড়িটা তৈরি করেছেন, অনেক পরিশ্রম করেছেন। এই 3 বছরে ইসমাম তার বাবাকে একদণ্ড স্থির হতে দেখেনি, অধিকাংশ সময় এই জায়গায় পড়ে থাকতেন। ফলাফল, ইসমাম এই যে বারান্দায় দাঁড়িয়ে এত সুন্দর এক পশলা বাতাস উপভোগ করতে পারছে। সবাই টাকা দেখলো, অথচ তার বাবার বুদ্ধির ব্যবহার বা পরিশ্রমটা কারো নজরে এলো না। ইসমাম একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ইসমামের স্মৃতির পাতায় কিছু কালো স্মৃতিকে টেনে আনার চেষ্টা করছিল তার মস্তিষ্ক। ইসমাম নিজের ভাবনার পরিবর্তন করতে ডুব দিল গভীর স্মৃতির জলাধারে। এই একটা কাজ ইসমাম ছোট থেকে ভীষণ ভালো করে পারে, তা হলো নিজেকে বোকা বানিয়ে কাজ হাসিল করা। এতে নিজের এক সত্তা হেরে গেলে আরেকটা সত্তা জিতে যায়, আর সবশেষে বিজয় ইসমামেরই হয়। ইসমাম এই রুমটা নিয়েছিল বড় ভাইয়ের সাথে একটা নীরব যুদ্ধের মাধ্যমে। সে রুমটা পেয়েছিল অবশেষে। ইসমাম আনমনে হেসে উঠল। আজকাল অসময় তার হাসি পায় বলে মনে করে ইসমাম। বারান্দায় মেলে দেওয়া শার্টটার দিকে তাকিয়ে থাকলো ধ্যান শূন্য হয়। বারান্দার এক কোণে নীলকণ্ঠ ফুলের লতা ঝুলছে, সেখানে অসংখ্য নীলকণ্ঠ ফুলের কলি দেখা যাচ্ছে। সেটাকে অপরাজিতাও বলে কেউ কেউ, তবে ইসমামের কাছে তার পরিচিতি নীলকণ্ঠ। ইসমাম ফুলগুলোকে একবার দেখলো আর কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসলো। তাদের বাসার আশেপাশে অনেক গাছ, এর কারণ তার মা। ইরার গাছের প্রতি এত ভালোবাসা থেকেই তার বাবা তার মায়ের প্রেমে মজেছিল। ইসমাম রুম থেকে একটা ইঞ্জেকশন নিয়ে এলো। ইঞ্জেকশন নিয়ে এসে সাদা গোলাপ গাছগুলোতে পুশ করলো। প্রতিদিনের সব কাজ শেষে ইসমাম ফেসবুক স্ক্রোল করছে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সময় এই কাজ করে থাকে। হঠাৎ ফেসবুক স্ক্রোল করতে করতে তার নজরে এলো আজরা একটা বিশাল বড় স্ট্যাটাস লিখেছে, সাথে কিছু ছবি। সেটা দেখে ইসমামের চক্ষু চড়ক গাছ। আজকে বাইরের হোটেল থেকে খাওয়ার 8ম দিন চলছে ইয়াকুবের। টাকা বাঁচাতে গিয়ে বিরিয়ানি খেয়ে ফেলছে, অথচ প্রতিদিন প্রতিজ্ঞা করছে টাকা বাঁচাতে হবে। কালকে থেকে বাসায় রান্না করবে বলে সে বাজারও করে নিয়ে এসেছে। না, এইভাবে আর কিছুদিন চললে আলসার এসে আমার পেটের সাংসারিক কাজকর্ম সেরে ফেলবে, আর আমার জমানো টাকা বলতে কিছুই থাকবে না। সেই সব অল্প বিস্তর ভাবনার মধ্যে তালা খুলে ভেতরে প্রবেশ করলো। 1 রুমের একটা ফ্ল্যাট, এটাকে ঠিক ফ্ল্যাটও বলা চলে না। একটা মাঝারি আকৃতির রুম, আর তার এক পাশে ছোট করে রান্নাঘর আর পেছনের দিকে বাথরুম। তবে এই ঘরটার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে একটা লম্বা বারান্দা, কারণ তার একটা কপাট খোলা যায়। বাড়ির মালিক পাশেই থাকেন, বাকি তলাগুলো বাণিজ্যিকভাবে করা হলেও 3 তলাকে নিজেদের আরামাইশের জন্য করেছেন, যার জন্য কিছুটা জায়গা এখানে রয়ে গিয়েছিল হয়তো। বাড়ির মালিক কিপন কম না? আর একটু জায়গা নিয়ে তো বাড়িটা করতে পারতো না? এখানেও লাভ করার চেষ্টা। তবুও আমার জন্য ভালোই হয়েছে। 4000 যাচ্ছে শুধু। আমার ক্লান্তি লাগছে কেন? এখনও অনেকগুলো ফাইল তৈরি বাকি।
আজকে রাতে ঘুম বিসর্জন দিব। যাই, চা বানাই। ইয়াকুব চা বানাতে গিয়ে দেখলো চিনি নেই। চিনি ছাড়া খেতেও চাইছে না, আর দোকানে গিয়ে চা খাওয়ার ইচ্ছাও নেই। রাত বাজে 10:30। পাশে বাড়ির মালিকের দরজায় কড়া নাড়া কি সমীচীন হবে? এই ভাবনার মতে অমতে কেটে গেল কয়েক মুহূর্ত। অবশেষে ভদ্রতার সময়ের হিসাবকে পাশে ঠেলে ইয়াকুব দরজা ধাক্কা দিল। দুইবারের মাথায় দরজা খুলল একজন মধ্যবয়সী মহিলা। মুখে তার বিস্তৃত হাসি। ইয়াকুবও হেসে সালাম দিল। আরে, তুমি পাশের ঘরের নাসির না? আরে না আন্টি, আমি। কথাগুলো বলার আগে ভেতর থেকে একটা মিষ্টি আওয়াজ এলো। ইয়াকুবের মস্তিষ্ক চট করেই সজাগ হলো আর মনে করার চেষ্টা করলো এই মিষ্টি আওয়াজটা কোথায় শুনেছে। ভেতর থেকেই সে আওয়াজ বলল, উনি নাসির নামু। নাসির আগে যে থাকতো সে। ওনার নাম ইয়াকুব রাতিফ ফার্সি। ইয়াকুব রাদিফ ফার্সি। শুধু এইটুকু কানে এলো ইয়াকুবের। আগে পেছনে কোনো কথা নেই। সে যেন তার খেই হারিয়ে ফেলেছে। সময়টা সেখানেই থেমে গিয়েছে হয়তো। নিজের নামটাই বারবার ইয়াকুবের কানে তোলা দিচ্ছে যেন, তবে আওয়াজটা সেই সুকণ্ঠের। ইয়াকুব শুধু শব্দের উৎসের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। এই মেয়ের কণ্ঠ এত মধুর কি করে হতে পারে? অথচ প্রথম দেখায় কি গায়ে পড়ে ঝগড়াই না করেছিল। কই, তখন তো এই সুর এত মধুর মনে হয়নি। ইয়াকুব বাবা, ইয়াকুব। জি জি আন্টি, বলুন। তা কোনো সাহায্য লাগবে? কেন এসেছিলে? আন্টি, আমার একটু চিনির প্রয়োজন ছিল। মাথা ধরছে, চা করে খেতাম আর কি। তুমি ভিতরে আসো। না ঠিক আছে, আপনাকেও কষ্ট দিলাম। না না, তুমি অপেক্ষা করো। এই তো নিমা, নাসিকে এক বাটি চিনি দে তো। আম্মু, নাসির না, এমনি আপনার চিনি রাতিব সাহেব। আপনাকে অনেক ধন্যবাদ, আমি আগামীকাল ফিরিয়ে দেব। কথাগুলো বলেই ইয়াকুব চলে যেতে চাইছিল, তখন তনিমা পেছন থেকে কাশি দেওয়ার মতো আওয়াজ করলো। ইয়াকুব ঘাড়টা হালকা কাত করে পেছনে তাকালো। মিস্টার রাতিব, এত সহজে ভুলে গেলেন আমাকে? আমি তো মনে করছিলাম আপনি অনেক স্মার্ট ব্যক্তি, কিন্তু আপনি তো। তাই নাকি? আমি অবশ্যই স্মার্ট, তবে আপনার সম্ভবত পার্সোনালি ডিজাবার আছে। সেদিন সাদে দেখে কি বললেন, আর আজ কি বলছেন? আমাকে আপনি আবার কবে ছাদে দেখলেন? সেদিন আমাকে সাদে অসভ্য, গায়ে পরা যা ইচ্ছা তাই। আজকে আবার এইসব কেন বলছেন? কথাগুলো বলতে বলতে ইয়াকুবের নাকের পাটা ফুলে উঠেছে। চোখ মুখের অবস্থা যেন দেখাই যাচ্ছে না। আমি তো এমন কিছুই বলিনি, শুধু শুধু অপবাদ দিচ্ছেন রাতিব। আপনি বলেছেন। কবে? প্রমাণ কি? সেদিন বলেছেন, যেদিন আপনি ভিজা চুলে গোলাপি জামা গায়ে দিয়ে ছাদে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপর আপনি আমাকে চরিত্রহীন বলেন। তাদের কথার মাঝে বাড়ির মালিক অর্থাৎ তনিমার বাবা সিঁড়ি দিয়ে উঠে এলো। লোকটা অনেক রাগী স্বভাবের। ইয়াকুবের দিকে তাকিয়ে একবার আগাগোড়া পরখ করে নিল, তারপর রাশভারী কণ্ঠে বলল, তুমি এত রাতে এখানে কি করো আম্মা? আব্বাজান, আমি। আঙ্কেল, আমি চিনি নিতে এসেছিলাম। তুমি এত রাতে চিনি দিয়ে কি করবে ছেলে? তখনই ভেতর থেকে হুবহু তনিমার মতো চেহারার একটা মেয়ে বেরিয়ে এলো। তাকে দেখে ইয়াকুবের কোটর থেকে চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। এমনিতেই তনিমার বাবা মনসুর সাহেব রেগেছিলেন। সে মৃদু আগুনে ঘি ঢালার মতো কাজ করলো তানিশার একটা কথা। আর ছাদে সে দেখা সেই লোকটা না, যে গায়ে পড়ে মেয়েদের সাথে ফ্লার্ট করে? ইসমাম মনোযোগ দিয়ে পোস্টটা পড়ছে। পোস্টটা পড়ার সময় তার অজান্তেই তার মুখ ভঙ্গি পরিবর্তন হচ্ছে। পোস্টের লেখাটা ছিল কিছুটা এমন: প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আফনান ভাই এতগুলো চকলেট দেওয়ার জন্য। যদিও পুরোটা আমি খেয়ে শেষ করতে পারিনি, আর আমি একা খাবো না, তবুও আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার মতো কিছু মানুষদের উৎসাহেই আমি আজকে এত ভালো ফলাফল করতে পেরেছি। আসলে আমি খুবই অবাক হয়েছিলাম রেজাল্টের পর মুহূর্তেই আপনাকে গেটের সামনে দেখে।
এতগুলো চকলেট, তাও আবার আমার রেজাল্টের পরপরই। আপনার থেকেই আমি প্রথম উপহার পেয়েছি। এর আগে আমাকে কেউ এমনভাবে উৎসাহিত বা অনুপ্রাণিত করেনি। আপনি সবগুলো আমার পছন্দের চকলেট দিয়েছেন, যার জন্য আরও একবার ধন্যবাদ। রেজাল্টের পরবর্তীতে আমার এই পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল আপনার আগমন। হয়তো চকলেটগুলোর অনেকের কাছে খুব সামান্য, তবে এটা আমার কাছে অসামান্য বটে। আপনার মতো শুভাকাঙ্ক্ষী সবার জীবনে থাকুক। ইসমাম দেখলো সেখানে 4-5টা চকলেট বক্সের ছবি। ইসমাম আজরার আইডিতে প্রবেশ করে। আইডিতে তেমন নজর কাড়া কিছু খুঁজে পেল না এই চকলেটের ছবিগুলো ছাড়া। সবে ফুল, লতা পাতা আর প্রকৃতি প্রাণীর ছবি। এটা কি আজরুশের বয়ফ্রেন্ড হতে পারে? আমি গিফট দিতে চাইলাম, নিল না, অথচ অন্যদের থেকে থেকে গিফট নিয়ে ট্যাগ করা হচ্ছে। নাটকবাজ মেয়ে মানুষ। ইসমাম তাচ্ছিল্যের ভঙ্গিতে মুখটা বাঁকিয়ে রুমে চলে গেল। ফোনটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে পাতলা চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরেও এখনও দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়নি, আর 2-3 দিন পরেই শুরু হবে। 2-3 দিনের একটা বন্ধকে আজরা ছোটোখাটো একটা আনন্দের ভ্যাকেশন বানাতে চেয়েছিল, তবে বৃষ্টির জন্য সেটা তেমন উপভোগ্য হয়ে উঠছে না। সারা রাস্তায় হাঁটু জল আর সাথে কাদার ছড়াছড়ি, আর ইটের টুকরোগুলো মাংসের তরকারিতে থাকা আনাজের মতোই অকেজ। আজরা আরও ভয় আছে, কারণ তার কথায় কথায় আনসার খাওয়ার অভ্যাস আছে, যার জন্য ভুলেও সে ছাদের দিকে পা বাড়াচ্ছে না। চুপচাপ ঘরে নিজের মতো মিষ্টি মেয়ে হয়ে বসে আছে। তবে আজকে সূর্য মামার মন ভালো, তাই তার কিরণ অনুভব করছে ধরনী। আজরা পথটা খুলে দেখলো না, সূর্য বেশ তেজ নিয়ে কিরণ দিচ্ছে আজ। আম্মু, আম্মু, আমি ফুপির বাসায় যাচ্ছি। নাবিল শার্টের বোতাম লাগিয়ে রুম থেকে বের হতে হতে বলল, ফুপির বাসায় গিয়ে ফুপিকে জ্বালাতন করে এই জলহস্তি। তুমি জানো ফুপির বাসার সব খাবার শেষ হয়ে যাচ্ছে জলহস্তির কারণে? সে কি তোকে কমপ্লেইন করেছে ভাইয়া? উনি আমাকে কেন কমপ্লেন করবে? ফুপি হচ্ছে আমার নিজের মানুষ। তুই যদি সেখানে সব শেষও করে ফেলিস, তারপরও তো সে মুখ দিয়ে কিছু বলবে না। কিন্তু আমাদের তো বোঝার ক্ষমতা আছে। এই যে সারাক্ষণ ফুপির কাছে গিয়ে তার বাসার এটা ওটা খেয়ে খেয়ে বেড়াস। হা হা, মুখে বলতে পারো না বেচারি। ভালো হয়েছে, তুমি খেও না, তাহলেই তো হবে। তোমার ভাগেরটাও আমিই খাবো। এবার যাই। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে আচার পড়িস না আবার। তোরে ওকে এগুলো বলে এত আনন্দ লাগে কেন? তোমার তো ছোট ভাই বোন ছিল না আম্মু, তুমি সুযোগ হাতছাড়া করেছ। আজরা ইসমামদের গেটের সামনে গেলে তার মাথায় কোথা থেকে এক গাধা পানি পড়ল। তারপর ওপরে তাকিয়ে দেখল, আরে এগুলো তো সেই জারুল ফুল গাছগুলো, আকার আয়তনে দ্বিগুণ হয়েছে, ভালো যত্ন পাচ্ছে হয়তো। ইস, ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে। অনেকগুলো থোকা থোকা লাল রঙের ফুল ফুটে আছে সেইখানে। আজরা গেটের কড়া নাড়া দিয়েছে বলেই এমন হয়েছে। তবে আজরার আবার সেই জারুল ফুল নিতে গিয়ে তার সাথে হওয়া অপমানজনক ঘটনার কথা মনে পড়ে গেল। তাই সে ফুলগুলোকে একটা ভেঙচি কেটে তর্জনী উঁচু করে শাসিয়ে গেল। তার কর্মকাণ্ড বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসমাম দেখছিল। সে বুঝে পায় না এই মেয়ের মনে কী চলে। সকাল 11টা বাজে। আজরা ভেতরে প্রবেশের পরেই তার ফুপিকে মিষ্টি স্বরে ডাকে, কোথায় তুমি আমার ইরাবতী? আরে আমার কলিজাটা এসেছে, আয় বস এখানে। আমি কিন্তু কিছু খেতে আসিনি। নাবিল ভাইয়া বললো আমি নাকি তোমাদের খাবার খেয়ে খেয়ে সব শেষ করে দিচ্ছি। আমি এমনি তোমাকে দেখতে এলাম, সানার সাথেও গল্প করব। ও এ কথা বলেছে? ওকে আমার কাছে ধরে নিয়ে আসিস, কানটা মুচড়িয়ে দেব। সিঙ্গাড়া ভাজা হচ্ছে, সবাই মিলে খাবো আয়। এই নাফিজা, সিঙ্গাড়া নিয়ে আয় জলদি। নাজিফা সিঙ্গারা নিয়ে এলো। আজরা সানা মিলে একটা সিঙ্গারা মুখে দিয়েছে। তোমার হাতে রান্না, তোমার ওই হাতে একটা চুমু দিই। গালে দে, গালে চুমু দিতে হবে। তাদের কথার মাঝখানে সিঁড়ি দিয়ে ভারী পদক্ষেপ ফেলে নামলো ইসমাম। পরনে তার একটা শার্ট যা ব্রাউন কালার, নেভি ব্লু ট্রাউজার, চুলগুলো এলোমেলো, চোখে চশমা নেই। ইসমাম হাতে করে দুটো সিঙ্গারা নিয়ে বাগানের দিকে চলে গেল। কোনো কথা নেই, বার্তা নেই, যখন তখন যেখানে সেখানে নিজের মূল্যবান পশ্চাৎদেশ নিয়ে হাজির হবে, এমন ভাব দেখায় যেন কোন মহাদেশের সুলতান সে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ফুপু
আমি একটু আসছি। আজরা বাইরে গেটের কাছে গিয়ে কাউকে দেখতে পেল না, শুধু দেখলো সেখানে একটা কালো রঙের চকচকে বাইক দাঁড় করানো। কেউ তো নেই। আজরা চোখ ঘষতে লাগলো। এমনি বৃষ্টি হয়েছে, এই কয়দিন রাস্তায় কাদামাটির সুন্দর একটা গন্ধ আসছে। তবে চারদিকে একটা হালকা হাওয়া বইছে। হঠাৎ করে সূর্য মামার রাগটা যেন কোথাও উধাও হয়ে গিয়েছে। সাথে একটা হিম শীতল বাতাস আর আখিতে প্রশান্তি দানকারী আলো। আজরা দু হাতে একটু কাক ঘষে নিল, আবার এদিক ওদিক তাকালো। আরে আমার ভাই কোথায়? শুধু শুধু মিথ্যে কথা বললো। নিশ্চয়ই অপেক্ষা করতে করতে চলে গিয়েছে। আচমকা আজরা তার মাথায় ভারী কিছু একটা অনুভব করলো। তারপর দেখে তার মাথায় হেলমেট। পেছনে তাকিয়ে দেখলো ইসমাম। আরে ইসমাম ভাই, কি করছেন? তুমি আমার সাথে যাচ্ছ। কোনো জায়গায় যাচ্ছি না। আমি আপনার সাথে কোথাও যাব না। তুমি যাবে আজরোজ? আমাকে যেতেই হবে? জোর করবেন নাকি? হ্যাঁ, জোর করব। ইসমাম আজরার বাহু ধরে টেনে তাকে মোটর সাইকেলের কাছে নিয়ে গেল। আজরা ছাড়ানোর জন্য হাত নাড়াচ্ছে। আমাকে দেখলে ভয় পাও না তুমি? আমি কেন ভয় পাবো? আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি একটা বাচ্চা। কিন্তু তাও বলবো আপনার সাথে কোথাও যাব না। তোমাকে যেতে হবেই। এই কথা বলেই ইসমাম আজরাকে ঠেলে উঠিয়ে দিল আর ঠাস করে মোটর সাইকেলের ওপর বসালো। তাড়াতাড়ি সেটা স্টার্ট করলো। আমাকে শক্ত করে ধরো, যাতে রাস্তায় পড়ে না যাও। কি শুরু করেছেন? আম্মু আর ফুপে কি কিছু বলে আসিনি না? মান পড়ে যাবে তো। তোমারও তো চিন্তা করতে হবে না, সবকিছু ঠিক জায়গাতেই সেট করা হয়ে গেছে। এখন শুধু তুমি আমার কথা মতো যাবে। আসলে ইসমাম মোটর সাইকেল স্টার্ট দিয়েছে। আজরা কিছু বলতে যেত, কিন্তু নিজেকে সামলে নিতে ইসমামের পিঠের দিকে শার্ট খামচে ধরলো। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাম ভাই? আমাকে আবার গুমটুম করে মেরে ফেলে দিবেন না তো? আপনার সাথে বেয়াদবি করেছি বলে। সরি সরি, আর বিরক্ত করবো না প্লিজ। আপনি বাইক থামান। এমনিতেই রাস্তা ভেজা, তার উপর পিচ্ছিল আবার। আমি মরলে ভালো মতো মরতে চাই। এত স্পিডে চালাচ্ছেন কেন রে ভাই?